ওয়েলকাম সবাইকে। আজকে আমরা আলোচনা করব অবস্টেট্রিক্সের কিছু টপিক, ম্যাটার্নাল ডেথ, আল্ট্রাসোনোগ্রাফি ইন অবস্টেট্রিক্স, নিওনেটাল জন্ডিস। এই টপিকগুলো থেকে আসা কিছু প্রশ্ন সম্বন্ধে, যেটা আমাদের ফাইনাল প্রফ রিটেন পরীক্ষাতে আসে। আমি রূপন দেব, MBBS 58 ব্যাচ, সেশন 2019-20, সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ। এই কোশ্চেনগুলো যেগুলো ম্যাটার্নাল ডেথ থেকে আসে, মেনলি 4টা কোশ্চেন এসে থাকে। ডিফাইন ম্যাটার্নাল ডেথ অর মর্টালিটি, হোয়াট আর দ্য কমন কজেস অফ ম্যাটার্নাল মর্টালিটি ইন আওয়ার কান্ট্রি, নেম ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট কজেস উইথ পার্সেন্টেজ, অ্যান্ড লাস্টলি হাউ উইল ইউ রিডিউস ম্যাটার্নাল মর্টালিটি ইন আওয়ার কান্ট্রি। সো হোয়াট ইজ ম্যাটার্নাল মর্টালিটি? Maternal mortality is defined as death of women while pregnant or within 40 days of termination of pregnancy। তার মানে যখন সে প্রেগনেন্ট থাকবে কিংবা উইথিন 42 days অফ টার্মিনেশন অফ প্রেগনেন্সি, তার মানে আমরা পিপিরিয়াম পিরিয়ডটা আমরা পেলাম এখানে। 42 days পর্যন্ত পিপিরিয়াম থাকে, ইরেসপেক্টিভ অফ দ্য ডিউরেশন অ্যান্ড দ্য সাইট অফ প্রেগনেন্সি। মানে এটা নর্মাল সাইটও হতে পারে কিংবা প্লাসেন্টা প্রিভিও হতে পারে, এটা কোনো সমস্যা না। ডিউরেশন সেটা প্রিটার্ম বা পোস্টার্ম হতে পারে। ফ্রম এনি কজ রিলেটেড টু অর এগ্রিভেটেড বাই প্রেগনেন্সি অর ইটস ম্যানেজমেন্ট, মানে এনি কজ রিলেটেড টু অ্যান্ড এগ্রিভেটেড বাই প্রেগনেন্সি, মানে প্রেগনেন্সি রিলেটেড থাকতে হবে কিংবা এমন কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন থাকতে পারে যেটা প্রেগনেন্সির কারণে এগ্রিভেট করে। অর ইটস ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট মানে আমরা ওই যে 42 days পর্যন্ত আমরা ম্যানেজমেন্টের জিনিসপত্র পাচ্ছি, সেখানে কিন্তু ইনক্লুডেড হবে। বাট নট ফ্রম অ্যাক্সিডেন্টাল বা ইনসিডেন্টাল কজ। নর্মাল মানুষ যেভাবে মারা যায় সেই রকম কোনো অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্টের কারণে ডেথকে আমরা ম্যাটার্নাল মর্টালিটির আন্ডারে আমরা ফেলবো না। তো কী কী কজ রয়েছে, কমন কজেস, যেগুলো আমরা দত্ত 10th এডিশন থেকে আমরা নিয়েছি। এর মধ্যে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা ডাইরেক্ট অবস্টেট্রিক ডেথ অ্যান্ড ইনডাইরেক্ট ডেথ। তো ডাইরেক্ট অবস্টেট্রিক ডেথ 75% অফ দ্য ম্যাটার্নাল মর্টালিটির জন্য দায়ী এবং ইনডাইরেক্ট কজ 25% দায়ী। তো ডাইরেক্ট অবস্টেট্রিক ডেথ সেটা অবশ্যই এটা রিলেটেড টু প্রেগনেন্সি, ঠিক আছে। আর যেটা ইনডাইরেক্ট কজ সেটা এগ্রিভেটেড বাই দ্য প্রেগনেন্সি। তো ডাইরেক্ট কজের মধ্যে আমরা কি দেখতেছি, হিমোরেজ, যেমন পোস্টপার্টাম হিমোরেজ হতে পারে, অ্যান্টিপার্টাম হিমোরেজ হতে পারে, রিটেন প্লাসেন্টা হতে পারে, অ্যাবর্শনের কোনো কমপ্লিকেশন থাকতে পারে কিংবা ইকটোপিক প্রেগনেন্সি হতে পারে। এগুলো সম্বন্ধে আমরা ডিটেলস আলোচনা করতেছি না। তো এখানে প্রি এক্লামশিয়া এটা 12 to 15% কজের জন্য দায়ী। হিমোরেজে আমরা এখানে দেখলাম 20 থেকে 25% দায়ী। পিপিরিয়া সেপসিস ফ্রম প্রলংড অবস্ট্রাক্টেড লেবার, এগুলোতে মেনলি ইনফেকশন হয়। তো এই ইনফেকশনটা 15 to 20% দায়ী। আনসেফ অ্যাবর্শন 10 to 13%। এগুলো ডাইরেক্ট কজের মাধ্যমে। তার মানে এগুলো ডাইরেক্টলি প্রেগনেন্সির সাথে কিন্তু রিলেটেড। ইনডাইরেক্ট ডেথ কোনগুলা, যেগুলো অ্যানিমিয়া কিংবা আদার ইনডাইরেক্ট কজ, যেমন ভাইরাল হেপাটাইটিস, কোয়াগুলেশন ফেইলার। এগুলো কি অ্যানিমিয়ার জন্য 15 to 20% আর এটার জন্য 5 to 10%। মানে এগুলো অ্যানিমিয়া কিন্তু সরাসরি প্রেগনেন্সির সাথে রিলেটেড না, কিন্তু যদি অ্যানিমিয়া থাকে তাইলে কোনো একটা প্রেগনেন্ট মাদারের কিন্তু কমপ্লিকেশন আরও বেশি বেড়ে যায়। তার আগে যদি পারসিস্টিং অ্যানিমিয়া থাকে কিংবা প্রেগনেন্সি যদি অ্যানিমিয়া হয়, তাইলে কিন্তু তার এই যে কমপ্লিকেশনগুলো কিন্তু বেড়ে যায়, নর্মাল মানুষ থেকে কিন্তু কমপ্লিকেশন বেড়ে যায়। সেজন্য আমরা ইনডাইরেক্ট কজের মধ্যে অ্যানিমিয়া, ডায়াবেটিস মেলাইটাস এগুলো আমরা রাখতে পারি, ভাইরাল হেপাটাইটিস, কোয়াগুলেশন ফেইলার এগুলো আমরা রাখতে পারি। তো এটুকু ছিল ডিরেক্ট এবং ইনডিরেক্ট কজ অফ ম্যাটার্নাল মর্টালিটি। তাহলে ম্যাটার্নাল মর্টালিটির মধ্যে আমরা অনেক সময় বলি যে ম্যাটার্নাল মর্টালিটি রেশিও, আরেকটা বলি ম্যাটার্নাল মর্টালিটি রেট। এই দুইটা কিন্তু একই না, কিন্তু আমরা মোস্টলি ম্যাটার্নাল মর্টালিটি রেশিওটা ইউজ করে থাকি। মানে 1 লাখ লাইভ বার্থের মধ্যে কতজন ম্যাটার্নাল মর্টালিটি হয়েছে সেটা হিসাব করতেছে ম্যাটার্নাল মর্টালিটি রেশিও। তার মানে উপরে থাকবে ম্যাটার্নাল ডেথ এবং নিচে থাকবে লাইভ বার্থ, ঠিক আছে। এবং সেটাকে আমরা 1 লাখ দিয়েছে, আমরা এটাকে মাল্টিপ্লাই করব। আর ম্যাটার্নাল মর্টালিটি রেট কি, সেটা যে ইন্ডিকেটস দ্য নাম্বার অফ ম্যাটার্নাল ডেথস ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ ওমেন অফ রিপ্রোডাক্টিভ এজ। সেই রিপ্রোডাক্টিভ এজ 15 to 49 এজ, মানে ইয়ার্স। তাইলে উপরে থাকতেছে ম্যাটার্নাল ডেথ এবং ডিভাইডেড বাই রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের কতটা ওমেন, ঠিক আছে। তো সেটাও কিন্তু আমরা 1 লাখ দিয়ে মাল্টিপ্লাই করে এটা বের করতে পারি। তার মানে ম্যাটার্নাল মর্টালিটি রেশিও এবং ম্যাটার্নাল মর্টালিটি রেট, এই দুইটা নিয়ে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। যদিও এটা আমরা রিটেনে পাই নাই, ম্যাটার্নাল মর্টালিটি সম্বন্ধে কমন কজেস এবং ডেফিনেশনে মোটামুটি এসে থাকে, কিন্তু এই দুটো সম্বন্ধে যদি আমরা ক্লিয়ার কনসেপ্টে রাখতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে হোয়াট ইজ রেট, হোয়াট ইজ রেশিও। তারপর আমরা চলে যাই পরের কোশ্চেনে, যেটা স্টেপস টু রিডিউস ম্যাটার্নাল মর্টালিটি। এই হেডলাইনগুলো পড়ে ফেলি। হেলথ সেক্টর অ্যাকশনস, কমিউনিটি, সোসাইটি অ্যান্ড
ফ্যামিলি অ্যাকশনস, নিউ ন্যাশনাল হেলথ মিশন অ্যাকশন প্ল্যান, স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট যেগুলো ডক্টরের পাশাপাশি কিন্তু হচ্ছে অক্সিলারি নার্স, মিডওয়াইফস, লেডি হেলথ ভিজিটর, স্টাফ নার্স এগুলো রয়েছে। তারপরে এগ্রিগেটেড সোশিয়াল হেলথ অ্যাক্টিভিস্ট, এখানে এগ্রিগেটেড মানে হচ্ছে বোঝানো হচ্ছে যে স্বীকৃত, মানে সে হচ্ছে স্বীকৃত থাকতে হবে, আগে তার এক্সপিরিয়েন্স থাকতে হবে। হেলথ প্ল্যানার্স অর পলিসি মেকার্স অ্যাকশন, লেজিসলেটিভ অ্যান্ড পলিসি অ্যাকশনস, এগুলো দিয়ে হচ্ছে আমরা ম্যাটারনাল মর্টালিটিটাকে হচ্ছে রিডিউস করতে পারি। তো এগুলোর ভিতরে যে লেখাগুলো রয়েছে সেগুলো আমরা এখানেই পড়তে পারি, সুতরাং এখানে বেশি সময় নষ্ট করতেছি না। এর আল্ট্রাসোনোগ্রাফি ইন অবস্টেটিক্স, এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো এটা থেকে আমরা শর্ট নোট আসে এবং হোয়াট ইজ বায়োফিজিক্যাল প্রোফাইল, ডেসক্রাইব দ্য রুল অফ আল্ট্রাসোনোগ্রাফি ইন প্রেগনেন্সি, হাউ ইডিটি ইন ক্যালকুলেটর। তাহলে হচ্ছে এই যে দুইটা প্রশ্ন, শর্ট নোট এবং হচ্ছে ডেসক্রাইব রুল অফ আল্ট্রাসোনোগ্রাফি ইন প্রেগনেন্সি, এটা হচ্ছে আমরা একই আনসারে কিন্তু আমরা ডিসক্রাইব করতে পারবো। আল্ট্রাসোনোগ্রাফি ইন অবস্টেটিক্স, আল্ট্রাসোনোগ্রাফি অবস্টেটিক্সে হচ্ছে একটা কমন একটা হাতিয়ার। অবস্টেটিক্সে আল্ট্রাসোনোগ্রাফি লাগবে না এমন হতে পারে না, তার প্রেগনেন্সি থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত কিন্তু হচ্ছে আমরা আল্ট্রাসোনোগ্রাফি ইউজ করতে পারি। তাইলে আল্ট্রাসোনোগ্রাফি ইন অবস্টেটিক্স কখন হচ্ছে সেটা শুরু হয়েছিল, ইন্ট্রোডিউসড অ্যান্ড পপুলারাইজড বাই আয়ান ডোনাল্ড ইন গ্লাসকো 1958 থেকে, সেখান থেকে কিন্তু হচ্ছে অবস্টেটিক্সে আল্ট্রাসোনোগ্রাফির ব্যবহার শুরু হয়। তাহলে আমরা এখানে দেখে ফেলি কখন আমরা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি সাধারণত করে থাকি। আমরা নর্মালি হচ্ছে রুটিন হিসেবে 18 থেকে 20 সপ্তাহে এবং 32 থেকে 34 সপ্তাহে কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি আমরা করে থাকি। কেন করে থাকি আমরা একটু পরে আসবো। তো আল্ট্রাসোনোগ্রাফিতে কিছু ইমেজ ব্যবহার করা হয়, যেগুলো হচ্ছে বি মোড, এম মোড কিংবা কালার, ডপলার অ্যান্ড পালস ওয়েভ আল্ট্রাসাউন্ড রয়েছে। বি মোড দিয়ে হচ্ছে আমরা ওয়াইড অ্যান্ড ব্রাইটনেস দেখতে পারি। এম মোড দিয়ে হচ্ছে ফিটালের যে হার্টের আমরা মুভিং অর্গানটা আমরা স্টাডি করতে পারি, কিংবা কালার ডপলার দিয়ে আমরা হচ্ছে কোনো আর্টারিতে অবস্ট্রাকশন আছে কিনা কিংবা আর্টারি কন্ডিশন বা ব্লাড ফ্লোর ধরন দেখে আমরা বুঝতে পারি। আম্বিলিক্যাল আর্টারি, মিডল সেরেব্রাল আর্টারি কিংবা ডাক্টাস ভেনোসাস অফ দ্য ফিটাসে কিন্তু এই ব্লাড ফ্লোগুলো দেখা হয়। ঠিক আছে, ডাক্টাস ভেনোসাসে ব্লাড ফ্লোটা কী নির্দেশ করে, রিফ্লেক্ট কার্ডিয়াক কমপ্লায়েন্স অ্যান্ড কার্ডিয়াক আফটারলুড, এগুলো দিয়ে বোঝা যায় যে তার কোনো কার্ডিয়াক অ্যানোমেলি রয়েছে কিনা। কমন আল্ট্রাসোনোগ্রাফি সাইট হচ্ছে ট্রান্স অ্যাবডোমিনালও করতে পারি কিংবা ট্রান্স ভেজানালও কিন্তু আমরা করতে পারি। তো এর মধ্যে হচ্ছে ট্রান্স ভেজানালটা সুপিরিয়র। কেন সুপিরিয়র? কারণ এটাতে হচ্ছে লিটল অ্যাটেনুয়েশন অফ দ্য সাউন্ড ওয়েভস বিকজ অফ দ্য ডিস্টেন্স বিটুইন এ প্রোব অ্যান্ড কনসেপ্টাস ইজ ভেরি ক্লোজ। মানে হচ্ছে ট্রান্স ভেজানাল যে আল্ট্রাসাউন্ড করা হয় সেখানে হচ্ছে কনসেপ্টাস এবং হচ্ছে প্রোবের মধ্যে ডিস্টেন্সটা কম থাকার কারণে সেখানে কিন্তু টিস্যু রেজলিউশন বেটার হয়, মানে টিস্যু ভিজিবিলিটিটা হচ্ছে আমরা বেশি পাই। তার কারণে হচ্ছে যে ট্রান্সভেজানালটা হচ্ছে ট্রান্স অ্যাবডোমিনাল থেকেও কিন্তু সুপিরিয়র। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট সেমিস্টারে আল্ট্রাসোনোগ্রাফি কেন করা হয়, সেকেন্ড এবং থার্ড সেমিস্টারে কেন করা হয়, কী কী ইন্ডিকেশন থাকলে এগুলো হতে পারে, যেমন ইন্টারউটেরাইন প্রেগনেন্সি, সাসপেক্টেড ইকটোপিক প্রেগনেন্সি যদি থাকে, ভেজানাল ব্লিডিং যদি থাকে, ফিটাল অ্যানোমেলি কিংবা সাসপেক্টেড মুলার প্রেগনেন্সি, জেস্টেশনাল এজ, মাল্টিপল প্রেগনেন্সি, এগুলো থাকলে কিন্তু হচ্ছে আমরা ফার্স্ট সেমিস্টারে আল্ট্রাসোনোগ্রাফি আমরা ইউজ করতে পারি। মানে এগুলো হচ্ছে কনফিউশন যদি থাকে কনফার্ম করার জন্য আল্ট্রাসোনোগ্রাফি করতে পারি। এভাবে সেকেন্ড এবং থার্ড সেমিস্টারেও কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি ইন্ডিকেশনগুলো আমরা দেওয়া আছে। এখানে একটা কমন কোয়েশ্চেন করে, সেটা হচ্ছে যে আল্ট্রাসোনোগ্রাফি অফ প্রেগনেন্সি প্রোফাইল, এটাতে আমরা কী কী দেখি। তো আল্ট্রাসোনোগ্রাফি অফ দ্য প্রেগনেন্সি প্রোফাইল যে কোনো একটা অবস্টেটিক কেসে কিন্তু কমন ইনভেস্টিগেশন, এটা কিন্তু আমাদের লিখতেই হয়। তো এখানে আমরা কী কী দেখি, এখানে আমরা মোট 6টা জিনিস দেখি। অ্যাসুরেন্স অফ প্রেগনেন্সি, প্রেগনেন্সি আসছে কিনা, নাম্বার অফ প্রেগনেন্সি, সাইট অফ প্রেগনেন্সি, জেস্টেশনাল এজ, সাইট অফ প্লাসেন্টা, সেটা প্লাসেন্টা প্রিভিয়া কিনা, এমনিওটিক ফ্লুইড ভলিউম, এগুলো কিন্তু হচ্ছে আমরা প্রেগনেন্সি প্রোফাইলে দেখে থাকি। তাহলে এটুকুই ছিল আল্ট্রাসোনোগ্রাফি ইন অবস্টেটিক্স সম্বন্ধে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্ট্রাসোনোগ্রাফি ইন অবস্টেটিক্স করা হচ্ছে। প্রথমটা ট্রান্সভেজানাল সোনোগ্রাফি ডেমনস্ট্রেটিং ক্রাউন ড্রাপ লেংথ, ঠিক আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ভেজানাল সোনোগ্রাফি ক্রাউন রাম্প লেংথ এখানে হচ্ছে বের করছে। আমরা সাধারণত ইনভেস্টিগেশন রিপোর্টে কিন্তু সিআরএলটা আমরা পাই, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে 8 উইক্সে ফিটাস যেটা রয়েছে সেটার কিন্তু হচ্ছে এখানে টিভিএস করানো হয়েছে। তারপর সোনোগ্রাফ শোয়িং দ্য ফিমার লেংথ, এখানে ফিমার লেংথটা দেখানো হচ্ছে। তারপর হচ্ছে বাইপেরেটাল ডায়ামিটার দ্য লেভেল অফ কেভাম সেপ্টাম পেলুসিডাম, এগুলো আমাদের এত বেশি লাগবে না। এটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এখানে নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সি দেখে আমরা কোনো হচ্ছে যে ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি আছে কিনা সেটা আমরা ডিটেক্ট করতে পারি। নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সি এই যে এখানে এরো দিয়ে দেখানো যাচ্ছে যেটা নিচের দিকে, সেটা যদি হচ্ছে 3 মিলিমিটারের বেশি হয় ট্রান্সভেজানাল সোনোগ্রাফিতে, তাহলে কিন্তু হচ্ছে আমরা বুঝতে পারি এখানে কোনো ক্রোমোসোমাল অ্যানোমেলি রয়েছে, যেমন ট্রাইসোমি 21 কিংবা 18, 13, ট্রাইপ্লয়েডি ও টার্নার সিনড্রোম, এগুলো আমরা দেখতে পারি। এখন আসে হচ্ছে বায়োফিজিক্যাল প্রোফাইল। সো হোয়াট ইজ দ্য বায়োফিজিক্যাল প্রোফাইল? বায়োফিজিক্যাল প্রোফাইল ইজ এ স্ক্রিনিং টেস্ট ফর ইউটেরোপ্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি। তাহলে কী কী টেস্ট দিয়ে এটা করা হয়? এটা ফিটাল মুভমেন্ট কাউন্ট করা হয়, কার্ডিভ কাউন্ট 10 ফর্মুলা যাকে বলে, কিংবা ডেইলি ফিটাল মুভমেন্ট কাউন্ট করা হয়।
তো বায়োফিজিক্যাল প্রোফাইল, এটা ডেফিনেশন কি? বায়োফিজিক্যাল প্রোফাইল ইজ এ স্ক্রিনিং টেস্ট ফর ইউটেরোপ্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি, মানে সেখানে হচ্ছে যে প্লাসেন্টাতে ভালোভাবে পারফিউশন হচ্ছে কিনা সেটা দেখার জন্য কিন্তু আমরা বায়োফিজিক্যাল প্রোফাইলটা করি। তাহলে এই টেস্টগুলোর মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফিটাল মুভমেন্ট কাউন্ট, এটা দুইটা ভাগে ভাগ করে করা হয় বা দুইটা পদ্ধতিতে করা যেতে পারে। কার্ডিফ কাউন্ট 10 ফর্মুলা অথবা ডেইলি ফিটাল মুভমেন্ট কাউন্ট। কার্ডিফ কাউন্ট 10 ফর্মুলা সেটা কীভাবে করা হয়, যে 12 ঘন্টায় কিন্তু তার হচ্ছে ফিটাল মুভমেন্টটা 10টার অ্যাটলিস্ট 10টা হতে পারে বা 10টার বেশিও হতে পারে, 10টার কম হওয়া যাবে না। তার মানে আমরা মাকে ইনস্ট্রাকশন দিয়ে দিই যে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত হচ্ছে কতবার ফিটাসটা মুভমেন্ট করছে সেটা কিন্তু সে গুনতে হবে। তাকে আমরা কাগজ দিয়ে দিই এবং সেই কাগজ কিন্তু ছিঁড়তে থাকে সে যখনই হচ্ছে ফিটাসটা মুভমেন্ট করে। তো এভাবে হচ্ছে কাউন্ট করে হচ্ছে আমরা বের করি যে 12 ঘন্টায় কতটা হচ্ছে তার মুভমেন্ট হলো। যদি এটা 12 ঘন্টায় 10টার কম মুভমেন্ট হয় এবং এটা যদি 2 দিন ধরে এটা পারসিস্ট করে, কিংবা হচ্ছে 12 ঘন্টায় যদি একটা মুভমেন্টও না হয়, তাইলে কিন্তু এটা আমরা বুঝবো যে এটা ফিটাল কম্প্রোমাইজ। কিংবা ডেইলি ফিটাল মুভমেন্ট কাউন্ট আমরা বলতে পারি যে সকাল, বিকাল এবং হচ্ছে রাতকে এই 3 বেলা 1 ঘন্টা করে সে কাউন্ট করলো, 1 ঘন্টায় কতটা মুভমেন্ট হলো, এবং এই পুরোটাকে হচ্ছে আমরা 3 দিয়ে গুণ করে দিব এবং 12 ঘন্টায় কতটা মুভমেন্ট হলো সেটা কিন্তু হচ্ছে আমরা মেজার করব। ঠিক আছে, এটার কম যদি হয় তাহলে কিন্তু হচ্ছে আমরা বুঝতে পারবো সেটা ফিটাল কম্প্রোমাইজ। এরপরে আমরা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি দিয়েও কিন্তু হচ্ছে ইউটেরোপ্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি আছে কিনা বুঝতে পারবো। এটা কীভাবে বুঝবো? আমরা ডাক্টাস ভেনোসাসে আগেই বলছি যে ব্লাড ফ্লোটা নির্ধারণ করে আমরা বুঝতে পারি তার হচ্ছে ফিটাল কার্ডিয়াক কমপ্লায়েন্স কতটুকু। কিংবা কার্ডিওটোকোগ্রাফি দিয়েও কিন্তু হচ্ছে আমরা করতে পারি, ফিটাল মুভমেন্ট কাউন্ট করতে পারি। নন স্ট্রেস টেস্টে আমরা কীভাবে করব? যখনই ফিটাল মুভমেন্ট হবে তখন কিন্তু ফিটাল হার্ট রেট তার কিন্তু বাড়তে থাকবে। ঠিক আছে, তো এই অ্যাক্সিলারেশন অফ ফিটাল মুভমেন্টটা হচ্ছে প্রেজেন্ট থাকতে হবে একটা হেলদি ফিটাসে। যদি এটা হচ্ছে প্রেজেন্ট না থাকে অ্যাক্সিলারেশনটা, তাহলে আমরা বুঝতে পারবো ফিটাল কম্প্রোমাইজ রয়েছে। তো ফিটাল মুভমেন্টটা আমরা কার্ডিওটোকোগ্রাফি থেকে হচ্ছে বুঝতে পারবো, তখনই কিন্তু আমরা হচ্ছে ফিটাল হার্ট রেটটা মাপবো। তো এই ফিটাল হার্ট রেটটাতে তো নন স্ট্রেস টেস্ট সেটা হচ্ছে যে ফিটাল মুভমেন্ট যখন হয় তখন কিন্তু তার হার্ট রেটটা বেড়ে যায়। ঠিক আছে, তো এই হার্ট রেটটা হচ্ছে হেলদি ফিটাসের ক্ষেত্রে বাড়ে যখন মুভমেন্ট হয়, সেটা আমরা কাউন্ট করেই কিন্তু হচ্ছে তার অ্যাক্টিভিটিটা পরীক্ষা করব। তাহলে কীভাবে আমরা বুঝতে পারবো যে এখানে হচ্ছে ফিটাল হার্ট রেট বা ফিটালটা হচ্ছে ভায়াবল? তখনই আমরা বুঝতে পারবো যখন হচ্ছে 2টা অথবা তার বেশি অ্যাক্সিলারেশন হবে মোর দেন 15 বিটস পার মিনিট অ্যাবভ দ্য বেস লাইন অ্যান্ড লঙ্গার দেন 15 সেকেন্ড পর্যন্ত সেটা পারসিস্ট করবে এবং আমরা 20 মিনিট অবজারভেশন এটা পাবো। ঠিক আছে, তো এটা এত কিছু বোঝার দরকার নেই। নন স্ট্রেস টেস্টটা হচ্ছে যে যখনই ফিটাল মুভমেন্ট হবে তখনই কিন্তু তার হার্ট রেট বাড়তে থাকবে। সেটা যদি হয় তাইলে হচ্ছে সেটা ভায়াবল, আর যদি না হয় সেটা কিন্তু নন ভায়াবল। আচ্ছা, ফিটাল বায়োফিজিক্যাল প্রোফাইল কিংবা ডপলার আল্ট্রাসাউন্ড দিয়ে ফিটাল ভেসেলগুলোও কিন্তু হচ্ছে আমরা পরীক্ষা করতে পারি, কিংবা ভাইব্রো একাউস্ট স্টিমুলেশন টেস্ট করতে পারি, এমনিটিভ ফ্লুইড ভলিউম কিংবা কন্ট্রাকশন স্ট্রেস টেস্টও আমরা করতে পারি। তাহলে এটুকু ছিল বায়োফিজিক্যাল প্রোফাইলের মধ্যে। বায়োফিজিক্যাল প্রোফাইলের মধ্যে একটা স্ক্রিনিং করা হয়, এটা হচ্ছে আমি দত্ত থেকে নেওয়া। তো এটা মোস্টলি হচ্ছে ভাইভাতে ইম্পর্ট্যান্ট, যেহেতু আমরা রিটেনে এটা আলোচনা করতেছি সেহেতু আমরা এটাকে ডেসক্রাইব করতেছি না, জাস্ট হচ্ছে দেখার জন্য আমরা দিয়ে দিলাম। এরপর আসি হচ্ছে নিওনেটাল জন্ডিস, এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসে হচ্ছে হোয়াট আর দ্য কজেস অফ নিওনেটাল জন্ডিস। তো নিওনেটাল জন্ডিসের কারণকে হচ্ছে আমরা 4 ভাগে ভাগ করে কিন্তু আমরা পড়তে পারি, মানে ডিউরেশন অনুযায়ী। তো যদি ফার্স্ট 24 আওয়ারে কিন্তু নর্মালি কোনো বেবি কিন্তু জন্ডিস নিয়ে প্রেজেন্ট করে না, কিন্তু যদি এই সময় তার জন্ডিস থাকে তাহলে কিন্তু আমরা চিন্তা করব যে তার ব্লাড গ্রুপ ইনকম্প্যাটিবিলিটি রয়েছে, আর হচ্ছে অথবা এবিও কিংবা মাইনর ব্লাড গ্রুপ ইনকম্প্যাটিবিলিটি থাকতে পারে, কিংবা কনজেনিটাল স্ফেরোসাইটোসিস কিংবা G6PD ডেফিসিয়েন্সি থাকতে পারে। এটাকে আমরা নর্মালি BCG দিয়ে মনে রাখতে পারি। সেকেন্ড বা থার্ড ডে অফ লাইফে কিন্তু ফিজিওলজিক্যাল জন্ডিসও থাকে। ঠিক আছে, এই ফিজিওলজিক্যাল জন্ডিসটা কেন হয়? ডিউ টু ফিজিওলজিক্যাল লাইসিস অফ ফিটাল আরবিসি, অথবা মানে ফিটাল যে সার্কুলেশনে সেখানে কিন্তু ট্রান্সিল লিমিটেশন অফ দ্য কনজুগেশন অফ গ্লুকুরোনাল ট্রান্সফারেজ থাকে, সেটা কিন্তু হচ্ছে ফিজিওলজিক্যাল। এজন্য তার জন্ডিস এরাইজ করতে পারে এবং নর্মালি দেখা যায় 7 থেকে 10 দিনের মধ্যেই কিন্তু তার হচ্ছে জন্ডিসটা ভালো হয়ে যায়। এটা ফিজিওলজিক্যাল জন্ডিস, সেটা শুরু হবে সেকেন্ড ডে থেকে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে ব্রেস্ট ফিডিং জন্ডিস। ব্রেস্ট ফিডিং জন্ডিসটা সেটা কি হয়? মিল্ক ইনটেকটা কম হওয়ার কারণে হয়। ঠিক আছে, মিল্ক ইনটেক যদি কম হয় তাহলে দেয়ার ইজ দ্য ডিহাইড্রেশন অ্যান্ড হিমো কনসেন্ট্রেশন। তারপরে তখন তো বিলিরুবিন থাকতে পারে, এই হিমো কনসেন্ট্রেশন সেখানে হচ্ছে বিলিরুবিনের ঘনত্ব বেড়ে যায়। তার ব্রেস্ট মিল্ক সে কম খায় তাহলে কিন্তু লেস বায়াল মুভমেন্ট হবে।
কনস্টিপেশন হবে এবং এটা কি করে তার হচ্ছে যে এন্টারোহেপাটিক রিসার্কুলেশন অফ দ্য বিলিরুবিন বাড়িয়ে দিবে এবং সেটা হচ্ছে পারসিস্টেন্স অফ ইন ব্লাড, মানে বিলিরুবিন ব্লাডে পারসিস্ট করবে বেশি, তখন থেকেও কিন্তু তার হচ্ছে জন্ডিসটা হতে পারে। তার মানে ব্রেস্ট ফিডিং জন্ডিসটা হচ্ছে দুধ কম খাওয়ার কারণে, ঠিক আছে। তাহলে এটার ট্রিটমেন্ট কী হবে, সেটা হচ্ছে 10 টাইমস ডেইলি, এর বেশি হচ্ছে ফ্রিকুয়েন্ট ব্রেস্ট ফিডিং করাতে হবে। তাহলে এই ব্রেস্ট ফিডিং জন্ডিসটা আমরা জানলাম। আরেকটা রয়েছে কিন্তু ব্রেস্ট মিল্ক জন্ডিস, তাই না? ব্রেস্ট মিল্ক জন্ডিস কিন্তু হচ্ছে সেটা মিল্ক খাওয়ার কারণে হয়ে থাকে এবং এটা 2% ব্রেস্ট ফিড বেবির মধ্যে পাওয়া যায়। সেটা কি হচ্ছে, মায়ের ব্লাডে অনেক সময় কী করে যে বিটা গ্লুকুরোনাইডেজ এনজাইম থাকে, যেটা হচ্ছে যে বিলিরুবিনের ডিকনজুগেশন করে, যার কারণে হচ্ছে তার কি হয়, সেখানে হচ্ছে তার জন্ডিস অ্যারেস্ট করতে পারে। তাহলে তার ট্রিটমেন্ট কি, ফটোথেরাপি দিতে হবে এখানে। তাহলে এই ব্রেস্ট মিল্ক জন্ডিস এবং ব্রেস্ট ফিডিং জন্ডিস এই দুইটা কিন্তু হচ্ছে সেম না, এটা আমাদের মনে রাখতে হবে। এরপরে আমরা 3 to 7 ডেজ অফ লাইফে কী কী জন্ডিস অ্যারেস্ট করতে পারি, জন্ডিস অফ প্রিমেচুরিটি, ব্যাকটেরিয়াল সেপসিস, ইউটিআই, আদার ইনফেকশন, মেনলি ইনফেকশনের কারণে হতে পারে। আফটার ফার্স্ট উইক অ্যান্ড পারসিস্ট বিয়ন্ড 2 উইকস, এটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা আনকনজুগেটেড এবং কনজুগেটেড। আনকনজুগেটেডটা মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে ভালো হয়ে যাবে, কিন্তু কনজুগেটেডের জন্য কিন্তু সার্জিক্যাল ট্রিটমেন্ট লাগবে। ইন্টারহেপাটিক এবং এক্সট্রাহেপাটিক এই দুইটা ভাগে ভাগ করে আমরা বলতে পারি সেপসিস, ইন্টারহেপাটিক রয়েছে ইডিওপ্যাথিক নিউরোনাল হেপাটাইটিস কিংবা টর্চ ইনফেকশন, এক্সট্রাহেপাটিকের মধ্যে বিলিয়ারি অ্যাট্রেসিয়া, কোলেডোকাল সিস্ট, বাইল ডাক্ট স্টেনোসিস। এগুলো সম্বন্ধে আমাদের ডিটেলস জানার দরকার নাই। তবে হচ্ছে কনজুগেটেডগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু হচ্ছে বিলিয়ারি ডাক্ট অবস্ট্রাকশনের কারণে এবং সার্জিক্যাল ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে। তো গাইনিতে আমাদের এটুকু জানলেই হবে প্রফের কোয়েশ্চেনগুলোর মধ্যে। তো এটাই ছিল হচ্ছে আজকের সেশন সম্বন্ধে। থ্যাংক ইউ সবাইকে।